একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থির করে ফেলতে পারে দর্শক। মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনোই কাম্য নয়। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য নিয়ে হাজির হওয়া। সেই কাজটি করতে এসেছি আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান এবং আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানার। এবং বরাবরের মতো আজও আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে আছেন অস্ট্রেলিয়ার নিউক্যাসল ইউনিভার্সিটির সেন্টার ফর অ্যাপ্লাইড অ্যান্ড রেসপন্সিবল এআই বিভাগের উপপরিচালক প্রফেসর ডক্টর শাহজে মিয়া এবং আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। আমরা আলাপ করব, তবে তার আগে একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাতে চাই যাতে একটা ধারণা পাওয়া যায় যে কী ধরনের অপতথ্যগুলো ছড়াচ্ছে আসলে এখন। প্রায় ৮০% বাংলাদেশি নাকি ডক্টর ইউনূসকে সমর্থন করে না, তাই তিনি ক্ষমতা দখলের জন্য রাজনৈতিক দল এনসিপি প্রতিষ্ঠা করেছেন এমন দাবিতে ফেসবুক জুড়ে চলছে প্রচারণা। শেষে সিএ প্রেস উইং ফ্যাক্টস নিশ্চিত করে এটি পুরোটাই মিথ্যা প্রচারণা। ওদিকে ইরানের হামলার ভয়ে বেনিয়ামিন নেতানিয়াহু নাকি পালিয়ে রাশিয়া চলে গেছেন এবং পুতিনের কাছে সহায়তা চেয়েছেন এমন একটি খবরও কিন্তু ছড়িয়েছে ফেসবুকে। শেষ অবধি ফ্যাক্ট চেক হলো এবং দেখা গেল এটাও মিথ্যা তথ্য। এসবের মাঝেই একটি ভাইরাল ফটোকার্ড থেকে দাবি করা হয় স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি বলেছেন সুন্দর ড্রেস পরা ম্যাক্সিমাম মেয়েরা মাদকের সাথে জড়িত। পরে ফ্যাক্ট চেক করে জানা যায় পুরোটাই গুজব। দর্শক, সংবেদনশীল বেশ কয়েকটি অপতথ্যের ফ্যাক্ট চেক আমার হাতে। চলুন শুরুতে দেখে নিই সেটা, তারপর আলাপে যাব। ইরানের হামলার ভয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নাকি দেশ ছেড়ে পালিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কাছে সহায়তা চেয়েছেন এমন দাবিতে একটি তথ্য ফেসবুকে প্রচার করা হয়েছে, যেখানে নেতানিয়াহুকে হিজাব পরিহিত একজন নারীর সঙ্গে হ্যান্ডশেক করতে দেখা যাচ্ছে। তবে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার টিম নিশ্চিত করে এই তথ্যটি মিথ্যা। ২০২২ সালে নেতানিয়াহুর দুবাই সফরের ছবিকে এই দাবিতে প্রচার করা হয়েছে। ওদিকে সিএ প্রেস উইং ফ্যাক্টস তাদের ফেসবুক পেজে জানায় কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ফেসবুক অ্যাকাউন্ট এবং একটি প্রোপাগান্ডা ওয়েবসাইটে দাবি করা হয়েছে প্রায় ৮০% বাংলাদেশি নাকি ডক্টর ইউনূসকে সমর্থন করে না, তাই তিনি ক্ষমতা দখলের জন্য রাজনৈতিক দল এনসিপি প্রতিষ্ঠা করেছেন। তবে এই বিষয়টি যে একটি মিথ্যা প্রচারণা এবং ভিত্তিহীন দাবি সেটা নিশ্চিত করে সিএ প্রেস উইং ফ্যাক্টস। সম্প্রতি অনলাইন নিউজ পোর্টাল বার্তাবাজারের ডিজাইনের একটি ফটোকার্ড ভাইরাল হয়েছে। সেখানে দাবি করা হয় স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি বলেছেন সুন্দর ড্রেস পরা ম্যাক্সিমাম মেয়েরা মাদকের সঙ্গে জড়িত। তবে ফ্যাক্ট চেক করে জানা যায় স্বরাষ্ট্র উপদেষ্টা এমন মন্তব্য করেননি, বরং কারাগারে আটক মাদকসেবী নারীদের উদ্দেশ্যে করে দেয়া তার মন্তব্যকে এই মিথ্যা দাবিতে প্রচার করা হয়েছে। একইভাবে ৭১ টিভির লোগো সংবলিত একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে ফেসবুকে, যেখানে দাবি করা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি বলেছেন বিএনপি দিন দিন বেশি অপকর্মে লিপ্ত হচ্ছে। তবে বিষয়টি যে মিথ্যা সেটা সামনে আসে ফ্যাক্ট চেক করে জানা যায় স্বরাষ্ট্র উপদেষ্টা এমন মন্তব্য করেননি এবং এই শিরোনামে ৭১ টিভিও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ৭১ টিভির ফটো এটি ছড়ানো হয়েছে। এসবের মাঝে এক্স, ফেসবুক সহ প্রায় সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জুড়ে একটি মিথ্যা দাবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হয়েছে বাংলাদেশের পতাকা বদলে যাচ্ছে। পাকিস্তানের পতাকার চাঁদ তারার আদলে বাংলাদেশের পতাকার নতুন ডিজাইনের একটি ছবিও ভাইরাল হয়েছে। পরে সিএ প্রেস উইং ফ্যাক্টস তাদের ফেসবুক পেজে নিশ্চিত করে বিষয়টি মিথ্যা। মূলত শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সহ কয়েক ডজন ব্যবহারকারী এই গুজব ছড়িয়েছে। দর্শক, আজ ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা গেল জাতীয় ইস্যুর সাথে পাল্লা দিয়ে গুজব ছড়িয়েছে রাজনৈতিক দল এবং ব্যক্তিদের টার্গেট করে ব্যবহার হয়েছে জনপ্রিয় গণমাধ্যমের ফটোকার্ড, আর প্রতিটি অপতথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাকিব হাসান, ৭১। দর্শক, আমরা দেখে নিলাম আসলে কী ধরনের অপতথ্যগুলো ছড়িয়েছে এবং দিনভর আসলে এত অপতথ্যগুলো আমরা দেখেছি এবং সেগুলো ফ্যাক্ট চেক করে সবগুলো আসলে তুলে ধরলে সেই সময়ের মধ্যে আসলে পুরো আয়োজনটা করা সম্ভব হতো না। তাই বাছাই করে কয়েকটা আমরা তুলে ধরলাম এবং আগে জানিয়েছি আমাদের সঙ্গে আমাদের অতিথিরা আছেন। আমরা সরাসরি যেতে চাই ডক্টর শাহজে মিয়া। এর আগে আপনার সঙ্গে কোনো একটা আয়োজনের কথা হচ্ছিল এবং আপনি আমাদেরকে একটা ধারণা দিয়েছিলেন কিছু টুলসের কথা, যেগুলো দিয়ে আসলে ফ্যাক্ট চেক করা যায়, তথ্য অপতথ্যের পার্থক্য বোঝা যায়। আজকে কি একটু বলতে পারেন আসলে সেগুলো সম্বন্ধে? আপনি গতবার মানে কয়েকটা সেশন আগে আপনার সাথে কথা হচ্ছিল, তখন আসলে কথাটা মানে আমরা একটা জায়গায় রেখেছিলাম, সেটা ছিল হচ্ছে ডিপ ফেক উপরে। ডিপ ফেক এটা যে টেকনোলজি, এই টেকনোলজিটা কতটা কমপ্লেক্স আমি বলেছিলাম।
আজকে আমি এই টেকনোলজিটার বিভিন্ন দিক নিয়ে কথা বলবো। প্রথমেই এটা আমি ফার্স্ট শুরু করতে চাই। তো ডিপফেক টেকনোলজিটা 5টা লেয়ারে বা 5টা স্টেজে কাজ করে। প্রথম যে লেয়ারটা সেটা হচ্ছে আমরা শুরু করি যেটাতে, সেটা হচ্ছে ট্রেনিং করি যে এআই মডেল, যেটাকে আমরা সাধারণত এলএলএম বলি, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। এটাকে এমনভাবে ট্রেন করা হয়, থাউজেন্ডস পিকচার, ভিডিওস, ইমেজেস দিয়ে আমরা এমনভাবে ট্রেন করি বা করা হয়ে থাকে যাতে এটা যে কোনো ফেক জিনিস তৈরি করতে পারে। এবং স্টেজ 2তে যেটা করা হয় সেটা হচ্ছে ফেস সোয়াপিং। এখানে মনে করেন যে একটা অবজেক্টের মধ্যে এই ফেসটাকে কিভাবে সোয়াপ করে অন্য মানুষের ফেস এখানে অ্যাড করা হবে, এবং এইখানে সেই ফেশিয়াল এক্সপ্রেশনের বিভিন্ন ফিচার্স, কার চোখ কীরকম, কার নাক কীরকম, এগুলোর যে পজিশনিং, এগুলো করা হয়। লেভেল 3তে বা থার্ড স্টেজে যেটা করা হয় সেটা হচ্ছে মোশন ম্যাপিং। এই যে বডি ল্যাঙ্গুয়েজ, তারপরে মুভমেন্ট, হেড মুভমেন্ট, হ্যান্ড মুভমেন্ট, এগুলোকে অ্যাডজাস্ট করে কন্টেন্টটাকে রিয়েল করার একটা চেষ্টা থাকে। আর ফোর্থ স্টেজে করা হয় সেটা হচ্ছে ভয়েস সিনথেসাইজ। এই ভয়েসটাকে বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্ট করে এটাকে সিনথেসাইজ করে। এই কাজগুলো কিন্তু এআই করে। ফাইনালি যেটা করে ফিফথ স্টেজে এসে, সেটা হচ্ছে ফাইনাল টাচেস। দিস ফাইনাল টাচেস মিনস সামটাইমস ব্যাকগ্রাউন্ডগুলো একটু এলোমেলো থাকলে এই ব্যাকগ্রাউন্ডগুলোকে ঠিক করা হয়, ফোরগ্রাউন্ডটাকে একটু সামনে নিয়ে আসা হয়, একটু পিছনে নিয়ে আসা হয়, যাতে এটা রিয়েল ওয়ার্ল্ড একটা সিনারিও এই ভিডিও বা ইমেজের মাধ্যমে একটা ডিজিটাল কন্টেন্টে প্রচার করা যায়। দেখেন এই এআইটা কতটা কমপ্লেক্স ওয়েতে, আমি 5টা স্টেপের কথা বললাম, প্রতিটা স্টেপে বিভিন্ন ধরনের টেকনিক, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের মাধ্যমে এই কন্টেন্টটা তৈরি করতেছে। মজার ব্যাপার হচ্ছে, আপনি একটা জিনিস আমি বলতে চাই, এটা এন্টারটেইনমেন্ট কন্টেন্ট হিসেবে কিন্তু কোনো সমস্যা নাই, এর কোনো জুরি নাই। ইট ক্যান বি এ ভেরি গুড এন্টারটেইনমেন্ট কম্পোনেন্টস, পিপল ক্যান বি লাভিং ইট, অ্যান্ড আমরা অনেক হাসি এগুলো দেখে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি দেখেন এগুলা কিন্তু সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ এথিক্যাল কনসার্ন রেইজ করতেছে আমাদের সোসাইটিতে। এই এথিক্যাল কনসার্নের জায়গাটা আপনি যদি একটু চিন্তা করে দেখেন, এটার ইম্প্যাক্ট কতটা বেশি। একটা ছবি, একটা পিকচার, একটা নিউজ আমাদের সোসাইটিকে ড্যামেজ করে দিতে পারে। এটা একটা আমরা সাধারণত বলি হ্যালুসিনেশন, ইট ক্রিয়েটস সাম অটো হ্যালুসিনেশন অ্যামং দ্য সোসাইটি। এই হ্যালুসিনেশন আমাদেরকে অনেক ধরনের প্রবলেম করতে পারে, এবং এই প্রবলেমগুলো এমনভাবে আমাদের সোসাইটিতে ইম্প্যাক্ট করতে পারে যদি এগুলোর অ্যাপ্রোপ্রিয়েট ল এনফোর্সমেন্ট এজেন্ট বা পুলিশিং না হয়, বা কোনোভাবে ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি কম্বাটিং টেকনিকস। বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এই অর্থে যে আমরা আসলে সেই লতে আসতাম এবং আপনি আমাকে সেই জায়গাটাতেই আনলেন, এবং আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার আমাদের সঙ্গে আছেন, তিনি বোধহয় খুব ভালো বলতে পারবেন। জনাব সাইমুম রেজা তালুকদার, একটু বলবেন আসলে এই যে ডিপ ফেক ব্যবহার করে কত বিচিত্রভাবে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হয়রানি করা যায় এবং কত বিচিত্রভাবে আসলে পুরো বিষয়টাকে নেগেটিভলি রিপ্রেজেন্ট করা যায়, সেটা আমরা ভুরি দেখেছি। আইনগতভাবে আসলে সমাধানটা কি হতে পারে, একজন ভুক্তভোগী কি করতে পারেন আসলে? আচ্ছা, ধন্যবাদ। যদি বাংলাদেশের আইনের কথা বলেন, তাহলে সম্প্রতি আমাদের সাইবার সুরক্ষা আইন হয়েছে। সেখানে যদি ডিপফেকের মাধ্যমে কোনো ধরনের বিদ্বেষমূলক তথ্য অথবা মিথ্যা অথবা ধরুন কারোর প্রতি হেড স্পিচ, এই ধরনের কোনো কিছু প্রচার করা হয়, তাহলে আমাদের সাইবার সুরক্ষা আইন অনুযায়ী এটি একটি অপরাধ, এটি ফৌজদারি অপরাধ। শুধু সেটাই না, আপনি যদি কনভেনশনাল যে আইন আছে আমাদের পেনাল কোড, সেখানে কারো যদি মানহানির প্রশ্ন আসে, পেনাল কোডের মাধ্যমেও কিন্তু সেটার এক ধরনের প্রতিকার করা সম্ভব। কিন্তু তারপরেও এটা বলতে হয় যে সাইবার স্পেসে যখন এন্ড ইউজাররা থাকে, তাদের বিহেভিয়ারালে এক ধরনের চেঞ্জ আসে, যেটাকে আমরা বলি নাজিং এফেক্ট সাইবার স্পেসে। এবং এই বিহেভিয়ারাল চেঞ্জের কারণে একজন ব্যক্তি হয়তো সামনাসামনি ফিজিক্যাল ওয়ার্ল্ডে খুব আপনার লাজুক প্রকৃতির, সেই ব্যক্তিটাই কিন্তু আপনার সাইবার স্পেসে খুব সপ্রতিভ একজন ব্যক্তি হয়ে উঠতে পারে। সে যদি ধরেন কোনো একটা ফেক আইডি ইউজ করলো, হ্যাঁ, অ্যানোনিমাস থাকলো, এই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি। এবং সাইবার সেই জিনিসগুলোকে আসলে আপনার আইনের মাধ্যমে পুরোপুরি কভার করা যায় না। আপনি হয়তো কিছু বিহেভিয়ারকে ক্রিমিনালাইজ করা সম্ভব, কিন্তু প্রতিদিন নতুন প্রযুক্তির সাথে সাথে বিহেভিয়ারাল চেঞ্জের সাথে আইনেরও পরিবর্তন দরকার। আর একটু আগে ডিপ ফেকের কথা বলা হচ্ছিল, ডিপ ফেকের ক্ষেত্রে এতটুকুই বলবো যে এটা আমরা অনলাইনে কিন্তু বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের, বিভিন্ন ডাইভার্সিফিকেশনের মানুষরা আছি।
এবং হিউম্যান বিং কিন্তু আপনার কগনিটিভ বায়াস আছে, এটা স্বীকার করতেই হবে। সো একটা নিউজ যখন দেওয়া হয়, এটা এক একটা মানুষ কিন্তু এক একভাবে এটাকে পারসিভ করে। তার মানে মিস ইনফরমেশনটাও কিন্তু যদি 10 জনকে আমি ফিড করি, সে 10 ভাবে এটাকে ইন্টারপ্রেট করতে পারে এবং সেটার প্রতিক্রিয়া কিন্তু 10 রকম হতে পারে সোসাইটিতে, এবং সেটার সেই 10 রকম প্রতিক্রিয়ার কারণে 10 রকমের ক্রাইম হতে পারে। তো আমরা তাহলে ফেক নিউজগুলি কিভাবে এআই এর মাধ্যমে অথবা মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, ম্যাল ইনফরমেশনকে এআই এর মাধ্যমে আমরা কিভাবে ডিটেক্ট করব, এটা আসলে এখনো কমপ্লেক্স বিষয়। কারণ হিউম্যান বিং যখন চিন্তা করে অবজেক্টিভলি, অনেক সময় চিন্তা করে সাবজেক্টিভলিও চিন্তা করে। যত বেশি সম্ভব আপনার ডাটা সেট ভালো হবে, অ্যাকুরেট হবে, আপনার এআই মডেলের ডিসিশন নেওয়ার ক্ষমতাও তত বেশি বাড়বে। তো এটা এমন না যে আমরা জাস্ট একটা ডাটা ফিট করলাম আর এআই মডেল অ্যাকুরেটলি প্রেডিক্ট করলো না। এটাকে, যেটা একটু আগে আমাদের বক্তা যিনি বললেন, জনাব শাহ যে মিয়া, যে এটাকে ট্রেন করা, এটা আসলে ডাটা সেট ফিট করতে 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 আপনার ট্রেন হয়, আবার সে নিজেও কিন্তু একটা রিফাইন্ড ডাটা সেট তৈরি করে। তা আমার মনে হয় এখানে আইন তৈরি করার ক্ষেত্রে আমার যে সাজেশনটা থাকবে, যারা এরকম এআই মডেল নিয়ে গবেষণা আমি করছেন, আসলে এই সাজেশনটা একটু পরে শুনবো, হ্যাঁ একটু পরে শুনবো, কারণ বেশ কয়েকটা পয়েন্ট আসলে এখানে আছে। প্রথমত বলা হয় যে এআই দিয়ে যে অপরাধগুলো হয় সেটা সমাধানে আসলে এআইটাই ব্যবহার করা হয়। সেটা কিভাবে হয় সেটা একটু জানার চেষ্টা করবো এবং আপনার কাছ থেকে আসলে আইনের পরিবর্তনের ক্ষেত্রে কী কী জিনিস যুক্ত করা যেতে পারে সেই সাজেশনটা জানার চেষ্টা করবো একটা ছোট্ট বিরতি বা ফিরে এসে। দর্শক, আপনারা আছেন ফেক নিউজ স্ক্যানারে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আপনারা আছেন ৭১ এবং চলছে রিউমার চেক ৭১ নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। রাকিব হাসান আপনাদের সঙ্গে আছে এবং আগে জেনেছে আমার সঙ্গে আছেন অস্ট্রেলিয়ার নিউক্যাসল ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাপ্লাইড অ্যান্ড রেসপন্সিবল এআই বিভাগের উপপরিচালক প্রফেসর ডক্টর শাহজে মিয়া এবং আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি এবং একটু দুঃখ প্রকাশ করে রাখি, কারণ এই অংশে আমার হাতে সময়টা খুবই কম। একেবারে কার্যকর কয়েকটি সমাধান আসলে দুজনের কাছ থেকেই পেতে চাই। ডক্টর শাহজে মিয়া, আপনি একটু বলবেন আসলে এআই দিয়ে যে গুজবগুলো ছড়াচ্ছে, এআই দিয়েই তার সমাধান তো খুঁজতে হবে। আপনি যে দেশে আছেন অস্ট্রেলিয়া, এরকম উন্নত দেশগুলো আসলে কিভাবে সেই সমাধানের পথটা খুঁজে নেয়? ধন্যবাদ। আসলে অস্ট্রেলিয়াতে একটা একটা মানে তুলনামূলক মানে অন্যান্য দেশের সাথে মানে জাস্ট ডেভেলপড কান্ট্রির সাথে তুলনা করে এখানে অনেক ধরনের ফ্রেমওয়ার্ক ইউজ করে। তো একটা ফ্রেমওয়ার্ক এখানে আছে, এটা 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 ইউজ করা হয়, যেটার নাম হচ্ছে ই সেফটি কমিশনার্স ইনিশিয়েটিভ। সো ই সেফটি কমিশনার্স ইনিশিয়েটিভটা হচ্ছে, এটা ইটস এ গভর্নমেন্ট ইনিশিয়েটিভ ফর দ্য অস্ট্রেলিয়ান সিটিজেন। এটা এইখানে এই ইনিশিয়েটিভটা হচ্ছে যে কোনো ধরনের অ্যাবিউজ, হার্মফুল কন্টেন্ট বা ফেক কন্টেন্ট বা ডিসইনফরমেশন যদি কোনো সিটিজেন কোনো কনসার্ন থেকে থাকে, তারা এটা পয়েন্ট করলে হয় কি যে এই ই সেফটি কমিশনার এর সঙ্গে সরাসরি একটা কানেকশন থাকে, সরাসরি ল রিএনফোর্সমেন্ট যারা বা পুলিশিং যারা, তাদের সাথে যোগাযোগ থাকে সরাসরি। আরেকটা উইংয়ে টেকনোলজিক্যাল যে অ্যাসপেক্টটা সেটা থাকে, যেমন মেটার সাথে তাদের সম্পর্ক খুবই ভালো। এটা ইটস লাইক অ্যালায়েন্স। মেটা, আপনি সবাই জানেন যে মেটা কিন্তু হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ, তারপরে হচ্ছে আপনার ইনস্টাগ্রাম আর ফেসবুক, এই তিনটাকে তারা ওন করে। তো দেখা যাচ্ছে যে মেটা যে কোনো ধরনের ডাটা, যে কোনো ধরনের ফেক কন্টেন্ট ইজিলি তারা এটাকে সোর্স করতে পারে যে কোনো প্ল্যাটফর্ম থেকে। সেই সাথে অস্ট্রেলিয়াতে সিএসআই আর ও রিসার্চ সেন্টার আছে, যেগুলো আমরা বলতে পারি তারা একই সঙ্গে টুলস ডেভেলপ করেছে এবং টেক জায়ান্টদের সঙ্গে ব্যালেন্সটা রক্ষা করছে। আমি সবশেষ, হ্যাঁ, সাইমন রেজা তালুকদার, আপনার কাছে একটু আসি। আপনি বলছিলেন প্রচলিত আইনটাকে আরেকটু কার্যকর করার জন্য কিছু আপডেট আনা যেতে পারে, সেই সাজেশনগুলো একটু দেবেন। কোথায় আসলে কোন ধরনের সংযোজন প্রয়োজন? প্রথম কথা হচ্ছে, এখানে রাষ্ট্রের বিনিয়োগ করতে হবে ডিজিটাল লিটারেসি গড়ে তোলার ক্ষেত্রে। আপনি যতই আইন তৈরি করেন না কেন, মানুষ যদি সেটার মর্ম না বুঝে, আলটিমেটলি এটার ইমপ্লিমেন্টেশনটা হবে না। আর সেকেন্ড যেটা, যে যখন আইনগুলো প্রণয়ন করা হবে, সোসাইটির বিভিন্ন স্টেক হোল্ডার তাদেরকে সাথে নিয়ে আইনগুলো প্রণয়ন করতে হবে। অতীতে আমরা দেখেছি শুধুমাত্র ব্যবসায়িক গোষ্ঠী অথবা টেক গ্রুপগুলোকে নিয়ে আইন প্রণয়ন করা হয়েছে, সেখানে ফিলোসফার ছিল না, সিভিল সোসাইটির অংশগ্রহণ ছিল না, এমনকি সাধারণ জনগণদের অংশগ্রহণ ছিল না। আইন তৈরি করার প্রক্রিয়াটাকে স্বচ্ছ এবং অন্তর্ভুক্তিমূলক করতে হবে। আপাতত এই দুটোই সাজেশন আমার। আর ডিজিটাল লিটারেসির ক্ষেত্রে যদি ছোট করে একটু বলেন, সেটা আসলে কিভাবে সম্ভব? কারণ প্রান্তিক অঞ্চলের মানুষও তো হাতে স্মার্টফোন আছে, তাদের কাছে পৌঁছানোর উপায়টা কি, খুব সংক্ষেপে? আমাদের দেশে একসময় আপনার যে খাবার স্যালাইনটা কিভাবে পৌঁছানো হয়েছিল, বিভিন্ন ধরনের তথ্যচিত্র, তারপরে পাবলিক সার্ভিস অ্যানাউন্সমেন্ট, বিভিন্ন শিক্ষামূলক উপকরণের মাধ্যমে।
এখন আপনি আমাকে বলেন, আমরা কয়টা শিশুদের জন্য এরকম তথ্যমূলক আমরা ভিডিও অথবা কার্টুন দেখেছি যেখানে এই যে অনলাইনের নিরাপদ ব্যবহার সেই সংক্রান্ত দিক নির্দেশনা আছে? নেই, আসলে জিরো। জি, তো এখানে রাষ্ট্রের ইনভেস্টমেন্ট করতে হবে। খুব চমৎকার। মানে আরও কিছুক্ষণ সময় কাটাতে পারলে অনেকগুলো সাজেশন হয়তো বেরিয়ে আসতো। নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে আবার আপনাদেরকে পাবো এবং আরও তথ্য জানতে পারবো। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমাদের সঙ্গে ছিলেন আমাদের অতিথিরা এবং দর্শক আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। রবি থেকে বৃহস্পতি সপ্তাহে 5 দিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময় এবং আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com এই ঠিকানায়, অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন Facebook/ফেক নিউজ স্ক্যানার এই ঠিকানায়। আমরা সেই সমস্ত তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথেই।